স্বাগতম সবাইকে। আমি মোহাম্মদ খসনুর আলম। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে বাংলা অডিও বুকের জগতে। আসুন আমরা দেখি প্রমথ চৌধুরীর লেখা প্রবন্ধ সমগ্র হতে কিছু প্রবন্ধ সমূহ। চলুন তাহলে শুরু করা যাক। বাংলার ভবিষ্যৎ, মির্জাপুর ফিনিক্স ইউনিয়ন লাইব্রেরিতে পঠিত। বঙ্কিমচন্দ্র যখন প্রথম বঙ্গদর্শন প্রকাশ করেন, তখন তিনি বাঙালির পক্ষে বাংলা লেখার ঔচিত্য এবং সার্থকতা সম্বন্ধে একটি দীর্ঘ বক্তৃতা করতে বাধ্য হন। বঙ্গদর্শনের পত্র সূচনা বঙ্গ সরস্বতীর তরফ থেকে একাধারে আর্জি, জবাব ও সওয়াল জবাব। বাংলা লেখার জন্য বাঙালির পক্ষে স্বদেশী শিক্ষিত সমাজের নিকট কোনরূপ কৈফিয়ত দেওয়ার প্রয়োজন যে একদিন ছিল, এ ব্যাপার আজকের দিনে আমাদের কাছে বড়ই অদ্ভুত ঠেকে। যতদিন না সুশিক্ষিত জ্ঞানবস্তু বাঙালিরা বাংলা ভাষার আপন উক্তি সকল বিন্যস্ত করিবেন, ততদিন বাঙালির উন্নতির কোনো সম্ভাবনা নাই। বঙ্কিমের এ উক্তির সত্যতা যে যুক্তিতর্কের অপেক্ষা রাখে, এ আমাদের ধারণার বহির্ভূত। কেননা এ সত্য আমাদের কাছে স্বতঃসিদ্ধ হয়ে না উঠলেও স্বীকার্য হয়েছে। কিন্তু বঙ্কিম যে সময়ে লেখনী ধারণ করেন, সে সময়ে এ সত্যকে মেনে নেওয়া দূরে থাক, কেউ ধরে নিতেও প্রস্তুত ছিলেন না। সে যুগে ছিল ইংরেজির রেওয়াজ এবং ইংরেজিরই প্রতিপত্তি। সেকালের শিক্ষিত সম্প্রদায়, অর্থাৎ ইংরেজি শিক্ষিত সম্প্রদায় ইংরেজি লিখতেন, ইংরেজি ছাড়া আর কিছু লিখতেনও না, এবং সম্ভবত কথাবার্তাও কইতেন ওই রাজভাষাতেই। নতুবা বঙ্কিমের এ কথা বলবার কোনো আবশ্যকতা ছিল না যে ইংরাজি লেখক, ইংরেজি বাচক সম্প্রদায় হইতে নকল ইংরাজ ভিন্ন, কখনো খাঁটি বাঙালির সমুদ্ভবের সম্ভাবনা নাই। এ খুব বেশি দিনের কথা নয়। বঙ্কিমচন্দ্রের এ লেখার তারিখ হচ্ছে 1 বৈশাখ 1279 সাল। জাতীয় জীবনের হিসাবে 45 বৎসর অতি স্বল্পকাল, কিন্তু এই স্বল্পকালের মধ্যেই বাংলার শিক্ষিত সম্প্রদায়ের মনে মাতৃভাষা সম্বন্ধে একটা বিশেষ ভাবান্তর ঘটেছে। বাংলা ভাষার প্রতি অভক্তি স্পষ্টত অতিভক্তিতে পরিণত হয়েছে। আমাদের মধ্যে বাংলা লেখার প্রবৃত্তি বর্তমানে যে কতটা অদম্য হয়ে উঠেছে, তার পরিচয় আমাদের মাসিক সাহিত্যেই পাওয়া যায়। যে দেশে 45 বছর পূর্বে একখানি মাসিকপত্র বার করতে হলে বঙ্কিমচন্দ্রের ন্যায় অসাধারণ লেখকেরও জবাবদিহি ছিল, সেই দেশে আজকের দিনে নিত্য নতুন মাসিকপত্রের জন্ম ও মৃত্যু হচ্ছে, অথচ তার জন্য আমাদের সাধারণ লেখকদেরও কারো কাছে কোনোরূপ কৈফিয়ত দিতে হয় না। এই কলিকাতা শহর থেকে মাসে মাসে কত কাগজের যে আবির্ভাব ও তিরোভাব হয়, তারই সংখ্যা নির্ণয় করা অসাধ্য। কেননা এক্ষেত্রে জন্ম মৃত্যুর কোনো সঠিক রেজিস্টারই রাখা হয় না। যদিচ এখন কাগজের আকাল পড়েছে, তথাপি বাজারে নতুন কাগজের কোনো অভাব নেই। তারপর বাংলার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের নানা নগরী ও উপনগরী থেকে নানা আকারের নানা বর্ণের নানা পত্র পরস্পর রেষারেষি করে শূন্য মার্গে উড্ডীন হয়ে সাহিত্য গগনের শোভা বৃদ্ধি করছে। বঙ্গ সরস্বতীকে ঢাকা দান করেছে প্রতিভা, ময়মনসিংহ, সৌরভ, বহরমপুর উপাসনা এবং কুচবিহার পরিচারিকা। এক কথায় এ বিষয়ে অনুষ্ঠানের ত্রুটি বাংলাদেশের কোনো অঞ্চলেই দেখা যায় না। শুধু তাই নয়, নববঙ্গ সাহিত্য বঙ্গদেশের সীমা অতিক্রম করে অঙ্গ ও কলিঙ্গ দেশেও স্বীয় প্রসার লাভ ও প্রভাব বিস্তার করছে। তাছাড়া এমন কথাও শুনতে পাই যে গুজরাটি, মারাঠি, হিন্দি প্রভৃতি হাল সাহিত্যের প্রধান সম্বল হচ্ছে বাংলা বইয়ের ভাষার অনুবাদ। এক হিসেবে এটি একটি আশ্চর্য ঘটনা, কেননা এ যুগে এদেশে ইংরেজির চর্চা কমা দূরে থাক এতটা বেড়ে গিয়েছে যে ইংরেজি ভাষাকে এখন বাঙালির দ্বি-মাতৃভাষা বলা যেতে পারে, যদি না বৈয়াকরণিকেরা মাতৃশব্দের ঐ রূপে দ্বিত্বে আপত্তি করেন। বঙ্কিমচন্দ্রের যুগে ইংরেজি শিক্ষিত বাঙালি হাতে গোনা যেত, আর আজকের দিনে তাদের সংখ্যা সন্ধান নিতে হলে সরকার বাহাদুরের আদমশুমারির খাতার অনেক পাতা উল্টাতে হয়। সেকালের শিক্ষিত সম্প্রদায় বঙ্কিমচন্দ্রের ভাষায় যাকে বলে ইংরেজি বাচক, তাই ছিলেন কিনা জানি না, কিন্তু এ কথা আমরা সবাই জানি যে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এ দেশে এক নব সম্প্রদায়ের আবির্ভাব হয়, যে সম্প্রদায় বাংলা কথা ভুলেও মুখে আনতেন না, এমনকি ঘরেও নয়। সেই ইঙ্গবঙ্গ সম্প্রদায়ের লোকেরাও যে আজ বাংলা বলেন, বাংলা লেখেন, এমনকি প্রকাশ্য সভা সমিতিতে খাঁটি বাংলায় বক্তৃতা পর্যন্ত করতে পিছপাও হন না, তার পরিচয় লাভ করবার জন্য আপনাদের অন্যত্র যেতে হবে না। আমার এ কথার সত্যতা সম্বন্ধে উপস্থিত শ্রোতৃমণ্ডলীর চক্ষুকর্ণের বিবাদ ঘটবার কোনোই সম্ভাবনা নেই। বঙ্গ সাহিত্যের পক্ষে এই সব অবশ্য খুবই শ্লাঘার বিষয়, কিন্তু আমাদের সাহিত্যের দেহপুষ্টির এইসব প্রত্যক্ষ লক্ষণ দেখে কেউ যদি মনে করেন যে বাংলা বনাম ইংরেজি এই ভাষার মামলায় বাদীর পক্ষে পুরোপুরি জয়লাভ করেছে, তাহলে তিনি নিতান্তই ভুল করবেন।
যা হয়েছে তা হচ্ছে তরমিম ডিক্রি। ওদিকে একটু দৃষ্টিপাত করলে সকলেই দেখতে পাবেন যে আমাদের আইন আদালত, স্কুল কলেজ, রাজদরবার, রাজনীতি, জ্ঞান বিজ্ঞান সবই অদ্যাবধি ইংরেজির পুরা দখলে রয়েছে। শুধু তাই নয়, শিক্ষিত সম্প্রদায়ের বেশিরভাগ গণ্যমান্য লোকেরা এ সকল ক্ষেত্রে ইংরেজির দখল বজায় রাখাই সঙ্গত এবং কর্তব্য মনে করেন। মাতৃভাষা ইংরেজির হাত থেকে সেইটুকু মাত্র ছাড়া পেয়েছে যেটুকু তার পক্ষে কেঁদে বাঁচবার জন্য দরকার। এই যথেষ্ট প্রমাণ যে বঙ্গ সাহিত্যের যে বড় দিন এসেছে, সেদিন বাংলা ভাষা শিক্ষিত সমাজে অবজ্ঞার পাত্র না হলেও শ্রদ্ধাভাজন হয়ে ওঠেনি। পূর্বে মাতৃভাষাকে শিক্ষিত সম্প্রদায় যে যথেষ্ট অবজ্ঞা করতেন তার প্রমাণ তারা অনেকেই বাংলা লিখতেন না, আর আজ যে সেই সম্প্রদায় সে ভাষাকে যথেষ্ট শ্রদ্ধা করেন না তার প্রমাণ তারা প্রায় সকলেই বাংলা লেখেন। প্রবৃত্তিরেষা নরাণাং নিবৃত্তিস্ত মহাফলা, এ শাস্ত্রবচন যে লেখা সম্বন্ধেও খাটে, এ জ্ঞান সকলের থাকলে অনেকে বঙ্গ সাহিত্য রচনা করতে প্রবৃত্ত হতেন না। আমি দুঃখের সঙ্গে স্বীকার করতে বাধ্য হচ্ছি যে এদের অনেকের গান ও গল্প পড়ে আমার মনে হয় বাংলা লেখাটা এদের পক্ষে একটা শখ মাত্র, অবসর বিনোদনের একটা বিশিষ্ট উপায়। ভাষা যাকে বলে বিশুদ্ধ আমোদ। কিন্তু সকলেরই মনে রাখা উচিত যে যা অবকাশ রঞ্জিনী তা কাব্য নয়, এবং যা অবসর চিন্তা তার দর্শন নয়। ওই ধ্যান ওই জ্ঞান না করলে সাহিত্যের যথার্থ চর্চা করা হয় না। লক্ষ্মীর সেবার অবসরে সরস্বতী সেবা করা যে কর্তব্য, সে বিষয়ে কোনোই সন্দেহ নাই, তবে প্রশ্ন হচ্ছে তার প্রকৃষ্ট পদ্ধতিটি কি। আমার মতে বেশিরভাগ কাজের লোকেরা নিজে না লিখে পরের লেখা পড়েই ছুটির যথেষ্ট সদ্ব্যবহার করতে পারেন। জ্ঞান কর্মের বিভাগটা উপেক্ষা করলে কি জ্ঞান কি কর্ম কিছুরই গুণ বৃদ্ধি হয় না। মানুষের সাহিত্যে যে ভাবের ঘর বাঁধে, সে খেলার ঘর নয়, মনের বাসগৃহ। তাসের ঘর কিন্ডারগার্টেনেই শোভা পায়, সাবালক সমাজে নয়। সুতরাং যারা মাতৃভাষার যথার্থ ভক্ত, তাদের পক্ষে সে ভাষাকে সাহিত্যের রাজপাটে বসাবার জন্য এখনো বহুদিন ধরে বহু চিন্তা বহু চেষ্টা করতে হবে। বঙ্গ সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়াই আমাদের একমাত্র কাজ নয়, তাতে ভক্তির পরিচয় দেওয়া হতে পারে কিন্তু জ্ঞান কর্মের হয় না। অতএব জীবনের সকল ক্ষেত্রে বাংলা ভাষার সত্য সামিত্য সাব্যস্ত করবার জন্য প্রতিপক্ষের সঙ্গে আমাদের পদে পদে তর্ক করতে হবে, বিচার করতে হবে এবং প্রয়োজন হলে বিবাদ বিসংবাদ করতেও প্রস্তুত হতে হবে। এক কথায় বঙ্গ সরস্বতীর সেবককে তার সৈনিকও হতে হবে। বিদেশি সাহিত্যের ঐশ্বর্যের তুলনায় আমাদের স্বদেশী সাহিত্যের দারিদ্র্যের পরিচয় লাভ করে হতাশ হবার অবশ্য কোনোই কারণ নেই। লোকভাষা যে কোনো দেশে রাতারাতি সরাট হয়ে ওঠেনি তার প্রমাণ বর্তমান ইউরোপের সকল সাহিত্যের ইতিহাসেই পাওয়া যায়। অপর ভাষা অপর সাহিত্যের অধীনতা পাশ থেকে ইউরোপের কোনো নবভাষাই একদিনে মুক্তি লাভ করতে পারেনি। সাহিত্যে সম্পূর্ণ আত্মপ্রতিষ্ঠা হবার পূর্বে ইউরোপের অনেক দেশেই দেশি ভাষাকে পরপর তিনটি বাধাকে অতিক্রম করতে হয়েছে। মোটামুটি ধরতে গেলে লোকভাষার ক্রমোন্নতির ইতিহাস হচ্ছে এই: প্রথমত কোনো মাতৃভাষার, দ্বিতীয়ত কোনো বিদেশি ভাষার এবং তৃতীয়ত কোনো কৃত্রিম ভাষার চাপ থেকে বেরিয়ে যাওয়া। প্রায় হাজার বছর কাল ল্যাটিন যে ইউরোপের সাহিত্যের ভাষা ছিল, এ সত্য অবশ্য আপনাদের সকলের নিকটই সুবিদিত। এই দীর্ঘকাল ধরে এই দীর্ঘকাল ধরে বিজ্ঞান, দর্শন, ধর্মশাস্ত্র, ব্যবহারশাস্ত্র, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয় সকল একমাত্র ল্যাটিন ভাষাতেই লিখিত হতো। অপণ্ডিত লোকে অবশ্য ইউরোপের এই মধ্যযুগেও কথা ও কাহিনী, ছড়া ও পাঁচালী প্রভৃতি নিজ নিজ ভাষাতেই রচনা করত, কিন্তু সেই লোকসাহিত্য শিক্ষিত সমাজে সেকালে সাহিত্য বলে গণ্য হয়নি। সুতরাং সে সাহিত্য সেকালে যে কোনরূপ পদমর্যাদা লাভ করেনি সে কথা বলাই বাহুল্য। এই ল্যাটিনের হাত থেকে ইউরোপীয় সাহিত্য যে বেশিদিন মুক্তি লাভ করেনি তার প্রমাণ বেকন তার নোভান অর্গানাম, স্পিনোজা তার এথিক্স, এমনকি নিউটনও তার প্রিন্সিপিয়া ল্যাটিন ভাষাতেই রচনা করেন। ইউরোপের কোনো কোনো দেশের বিশ্ববিদ্যালয়ে ল্যাটিন ভাষায় থিসিস লিখবার পদ্ধতি আজও প্রচলিত আছে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে বর্তমান যুগের দিগ্বিজয়ী দার্শনিক বের্গস তার প্রথম গ্রন্থ আদিতে ল্যাটিন ভাষাতেই রচনা করেন। এ ব্যাপার যথার্থই বিস্ময়কর, কেননা ইউরোপের দার্শনিক সমাজে লিপিচাতুর্যে বের্গসের সমকক্ষ দ্বিতীয় ব্যক্তি আর নেই। তার হাতের কলম যথার্থই সোনার কাঠি, যার স্পর্শে মনোজগতের শুষ্ক তরুও পত্রে পুষ্পে মঞ্জুরিত হয়ে ওঠে, দর্শন ও কাব্য হয়ে ওঠে। লোকভাষার উপর মৃত ভাষার প্রভাব ও প্রভুত্ব যে কতটা দুরূপনীয় তারই প্রমাণস্বরূপ এ ব্যাপারের উল্লেখ করলুম। জার্মান দেশেও আজও এমন সব পণ্ডিত আছেন যাদের পাণ্ডিত্য ল্যাটিন ভাষাতেই লিপিবদ্ধ হয়, কিন্তু তার কারণ স্বতন্ত্র। শুনতে পাই সে জাতির কোনো কোনো পণ্ডিত স্বভাষায় লিখলে সে লেখা এত জড়ানো হয় যে তারা নিজেই তা পড়তে পারেন না, অন্যে পড়ে কা কথা। কাজেই তাদের ল্যাটিনের শরণাপন্ন হতে হয়, কেননা সেই ভাষার প্রসাদে তাদের মনের ময়লা কেটে যায়। সে যাই হোক, আসল ঘটনা এই যে ইউরোপের লোকভাষা সকল যেদিন ল্যাটিন ভাষার প্রভুত্ব হতে মুক্তি লাভ করে নিজের পায়ে
ভর দিয়ে দাঁড়াতে শিখলে সেদিন ইউরোপের মধ্যযুগের অবসান হয়ে নবযুগের সূত্রপাত হলো। এক কথায় ইউরোপীয়দের মতে সেই শুভ দিনে ইউরোপের মনের রাত কেটে গিয়ে সেখানে দিনের আলো দেখা দিলে মাতৃভাষার অধীনতা হতে মুক্তি লাভ করবা মাত্র দেশি ভাষা সবসময় একেবারে আত্মবশ হয়ে উঠতে পারে না। অনেক ক্ষেত্রে তা আবার একটি বিদেশি ভাষার শাসনাধীন হয়ে পড়ে। কোনো দেশের উপর বিদেশির রাষ্ট্রীয় প্রভুত্ব সে দেশের ভাষার উপর বিদেশির ভাষার প্রভুত্বের একটা স্পষ্ট ও প্রধান কারণ। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি বিদেশি ভাষা সরকারি ভাষা হওয়া সত্ত্বেও বিজিত জাতির ভাষা ও সাহিত্যের উপর জয়লাভ করতে পারে না। গ্রিস রোমের অধীন হয়েও পুরাকালে ভাষায় ও সাহিত্যে তার স্বরাজ্য সম্পূর্ণ রক্ষা করেছিল। ফার্সিও এদেশে বহুকাল সরকারি ভাষা ছিল, কিন্তু আমাদের ভাষার উপর ফার্সি ভাষার এবং আমাদের সাহিত্যের উপর ফার্সি সাহিত্যের প্রভাব একরকম নেই বললেও অত্যুক্তি হয় না। অপরপক্ষে এমনও দেখা যায় যে একটি বিদেশি ভাষা রাজভাষা না হয়েও অপর ভাষার উপর একাধিপত্য করছে। বিজিত গ্রিসের সাহিত্যের হাতে নিচে রোমের ল্যাটিন সাহিত্য গড়ে ওঠে। একালে ইউরোপেও এ সত্যের যথেষ্ট নিদর্শন আছে। কিছুদিনের জন্য ফরাসি ভাষা ইউরোপে একরাট ভাষা হয়ে উঠেছিল। ইউরোপের প্রায় সকল প্রদেশেই সাহিত্যই একযুগে ফরাসি সাহিত্যের প্রতাপে অভিভূত হয়ে পড়েছিল, কিন্তু ইউরোপের সাহিত্যের ইভলিউশনে ইতালির রিভার্সন যথার্থই একটা অত্যাশ্চর্য ব্যাপার। যারা জীবজগতের ইভলিউশন তত্ত্ব অবগত আছেন তারাই জানেন যে জীবের ক্রমোন্নতির ধারা একরোখাও নয়, একটানাও নয়। ইভলিউশনের সঙ্গে সঙ্গে রিভার্সন, উন্নতির পিঠ পিঠ অবনতিও দেখা দেয়। কিছু দূর এগিয়ে তারপর পিছু হটা বোধহয় মানব সভ্যতার নৈসর্গিক ধর্ম। নচেৎ যে ভাষায় দান্তে, পেত্রার্কা, বোক্কাচিয়া, মাকিয়াভেল্লি প্রভৃতি জগৎ বিখ্যাত লেখকেরা কাব্যে ও ইতিহাসে সাহিত্যের অক্ষয়কীর্তি সকল রেখে গেছেন, সেই ভাষা অষ্টাদশ শতাব্দীতে ফরাসি ভাষার আনুগত্য স্বেচ্ছায় বরণ করে নিত না। ইতালির নবযুগের আদিকবি আলফিয়েরি তার আত্মকথায় লিখেছেন যে তিনি তার সকালের সাধু পদ্ধতি অনুসারে প্রথমে ফরাসি ভাষাতেই নাটক রচনা করতেন, কিন্তু সৌভাগ্যবশত ক্রমে তার এই জ্ঞান জন্মালো যে সে সকল নাটক কাব্য নয়, শ্রীহীন শক্তিহীন প্রাণহীন কাঠের পুতুল মাত্র। একথা শুনে মাইকেল মধুসূদন দত্তের প্রথম বয়সের কথা মনে পড়ে। এরপরেই ইতালীয় ভাষা আবার তার স্বরাজ্য লাভ করেছে। ইতালীয় সাহিত্যের উপর আমরা বড় একটা খবর রাখি নে। তার কারণ ইতালির আল্পস পর্বতের এপারের দেশ, অর্থাৎ আমাদের এদিকের দেশ। আমাদের বিশ্বাস একালের ইতালীয়রা পারে শুধু রাস্তায় রাস্তায় অর্গান বাজাতে আর রং বেরঙের মিষ্টান্ন তৈরি করতে, কিন্তু সেই সঙ্গে তাদের হাতে কাব্যের অর্গানও যে চমৎকার বাজে এবং দর্শনের মিষ্টান্নও যে সুন্দর তৈরি হয় তার প্রমাণ দানুনজিও এবং বেনেদেত্তো ক্রোচের দক্ষিণ হস্তের কীর্তি। যে মার্টিন লুথারের যে মার্টিন লুথারের প্রচণ্ড আক্রমণে রোমান চার্চ ও ল্যাটিন ভাষার সর্বজনীন প্রভুত্ব চিরদিনের জন্য ক্ষুণ্ণ হয়ে পড়ল, সেই মার্টিন লুথারের স্বদেশ জার্মানির সাহিত্য আবার পাল্টে ফরাসি সাহিত্যের মায়ায় আবদ্ধ হয়ে পড়েছিল। সপ্তদশ শতাব্দী ছিল ফরাসি সাহিত্যের একটি স্বর্ণযুগ। এই সাহিত্যের প্রভাব জার্মানির শিক্ষিত মনকে প্রায় 100 বছরের জন্য একেবারে অভিভূত ও মায়ামুগ্ধ করে রেখেছিল। ফলে সপ্তদশ শতাব্দীর মধ্য থেকে আরম্ভ করে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ফরাসি সাহিত্যের অনুকরণে জার্মানিতে যে সাহিত্য রচিত হয় তার কোনরূপ মূল্য কোনরূপ মর্যাদা নেই। এই ফরাসি সাহিত্যের গুণে ফরাসি ভাষাও জার্মানদের কাছে একটা নব ক্লাসিক হয়ে ওঠে। নবজার্মানির আদিকর্তা ফ্রেডারিক দি গ্রেট নিজের রচনা ও লেখনীকে সক্লেশে ফরাসি ভাষাতেই বলতে ও লিখতে শিখিয়েছিলেন। অর্থাৎ যিনি ইউরোপে জার্মান জাতির রাষ্ট্রীয় শক্তি সুপ্রতিষ্ঠিত করবার জন্য বদ্ধপরিকর হয়েছিলেন, স্বয়ং তিনি বাহসে বহল তবিয়তে এবং খোশ মেজাজে ফরাসি সাহিত্য ও ফরাসি ভাষার সার্বভৌমিক আধিপত্য শিরোধার্য করে নিয়েছিলেন। কি আশ্চর্য মত পরম! কিন্তু এর চাইতেও আশ্চর্যের বিষয় আছে। শুনতে পাই জগৎ বিখ্যাত জার্মান দার্শনিক লাইবনিৎস এই যুগে তার দার্শনিক গ্রন্থ সকল ফরাসি ভাষাতেই রচনা করেন, সম্ভবত এই বিশ্বাসে যে তার মাতৃভাষায় দর্শন রচনার পক্ষে উপযোগী নয়। এই বিশ্বাস যে কতদূর অমূলক তার প্রমাণ তার পরবর্তী এবং ইউরোপের নবযুগের অদ্বিতীয় দার্শনিক কান্টের গ্রন্থ সকল। সে সকল গ্রন্থ যে এ যুগের দর্শনশাস্ত্রের ক্লাসিক হয়ে উঠেছে, শুধু তাই নয়, কান্টের রচনার প্রসাদে ইউরোপের মনে এমন একটি ধারণা জন্মে গেছে যে জার্মান ভাষাই হচ্ছে দর্শন রচনা করবার পক্ষে সর্বাপেক্ষা উপযোগী ভাষা। অতএব দেখা গেল মার্টিন লুথার যেমন প্রথমে ল্যাটিনের হাত থেকে উদ্ধার করে জার্মান ভাষাকে পায়ের উপর দাঁড় করান, কান্ট তেমনি পরে স্বভাষাকে ফরাসির অধীনতা থেকে নিষ্কৃতি দিয়ে সে ভাষাকে নিজের পায়ে চলতে শেখান।
স্বভাষায় আত্মপ্রকাশ করবার স্বাধীনতা লাভ করে জার্মান সাহিত্য যে কতদূর ঐশ্বর্য লাভ করেছে সে কথা বলা নিষ্প্রয়োজন। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে আরম্ভ করে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এই 100 বছর হচ্ছে জার্মান সাহিত্যের স্বর্ণযুগ। এ যুগের সাহিত্যরথীদের নামের ফর্দ দিতে হলে পুঁথি অসম্ভব রকম বেড়ে যায়, এবং সে ফর্দ দেবারও দরকার নেই। কাব্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান প্রভৃতি সাহিত্যের সকল ক্ষেত্রেই জার্মান মহারথীদের নাম শিক্ষিত সমাজে কার নিকট অবিদিত? জার্মান প্রতিভার এই আকস্মিক এবং অভূতপূর্ব বিকাশের প্রত্যক্ষ কারণ এই যে, জার্মান ভাষা এবং সেই সঙ্গে জার্মান আত্মা তার স্বরাজ্য লাভ করেছে। অপরপক্ষে যে গুণে ফরাসি ভাষা রুশীয়, জার্মান প্রভৃতি ভাষার উপর প্রভুত্ব করেছে, সেই গুণেই তা এ যাবৎ স্বীয় সুনীতি ও সুরুচি রক্ষা করে এসেছে। ফরাসি হচ্ছে বড় ঘরের সন্তান, প্রাচীন ল্যাটিনের বংশধর, সুতরাং এ ভাষা তার আত্মজ্ঞান কখনোই হারায়নি। তার আভিজাত্যের অহংকারই তার আত্মরক্ষার কারণ হয়েছে। ফরাসি প্রভৃতি ল্যাটিন জাতিরা বহুকাল যাবৎ জার্মানদের বর্বর বলেই উপেক্ষা ও অবজ্ঞা করে এসেছিল। বর্বর শব্দের মৌলিক অর্থ হচ্ছে সেই জাতি যার ভাষা বোঝা যায় না। সুতরাং এ জাতি যে কস্মিন কালেও অজ্ঞাত কুলশীল জার্মান ভাষার প্রাধান্য স্বীকার করেনি তা বলা বাহুল্য। এমনকি যে জার্মান দর্শন গত শতাব্দীতে পৃথিবীর শিক্ষিত সমাজের মনের উপর একচ্ছত্র এবং অখণ্ড রাজত্ব করেছে, সে দর্শনও ফরাসি মনকে বেশিদিন আত্মবশে রাখতে পারেনি। প্রসিদ্ধ ফরাসি লেখক তেইন গত শতাব্দীর মধ্যভাগে এই মত প্রকাশ করেন যে, জার্মানি তৎপূর্ববর্তী 100 বছর যা চিন্তা করেছে, তৎপরবর্তী 100 বছর সমগ্র ইউরোপকে সেই চিন্তার পুনশ্চিন্তা করতে হবে। এ ভবিষ্যৎবাণী যে খেটেছে তার প্রমাণ আমরা আমাদের বিশ্ববিদ্যালয়েই পাই। এ যুগের যে ইংরেজি দর্শন আমরা চর্চা করি, তা যে গত যুগের জার্মান দর্শনের পুনরাবৃত্তি মাত্র, তার পরিচয় নবকান্টিয়ান, নবহেগেলিয়ান প্রভৃতি নামেই পাওয়া যায়। আমরা দূর এশিয়াবাসী হয়েও জার্মান দর্শনকে দূরে রাখতে পারিনি। বরং সত্য কথা বলতে হলে গত 30 বছর ধরে আমরাও শুধু জার্মানির তৈরি বৈজ্ঞানিক খাদ্য উদরস্থ করছি আর তার জাবর কাটছি। মনোজগতে যে ল্যাটিন নামক একটি প্রদেশ আছে যা কুয়াশায় ঢাকা নয়, একথা আমরা নিজেরা আলোর দেশের লোক হয়েও একরকম ভুলেই গিয়েছিলাম। একবর্ণ জার্মান না জেনেও নিটশের বই আমরা অনেকেই পড়েছি এবং তার কথার দুকুল ভাষানো বন্যায় হাবুডুবুও খেয়েছি, কিন্তু ফরাসি দার্শনিক গুইয়োর নাম আমরা অনেকেই শুনিনি, যদিচ উভয়ই মনোরাজ্যে একই পথের পথিক। দুইয়ের ভিতর প্রভেদ এই যে, যে পথে ফরাসি গুইয়ো ধীর পদক্ষেপে অগ্রসর হয়েছেন, সেই পথে জার্মান নিটশে তাণ্ডব নৃত্য করেছেন। নকুলিস পাশুপত দর্শনে আমরা দেখতে পাই যে, পাশুপত সম্প্রদায়ের সাধন মার্গে উপহার সঙ্গক 6 প্রকার ক্রিয়া ছিল। তার মধ্যে প্রধান 4টি হচ্ছে হা হা করে হাসা করা, গন্ধর্ব শাস্ত্রানুসারে গীত গাওয়া, নাট্য শাস্ত্রানুসারে নৃত্য করা এবং হুড্ডুকার করা অর্থাৎ পুঙ্গবের ন্যায় চিৎকার করা। নিটশের লেখা পড়ে আমার মনে হয় নকুলিস পাশুপত দর্শন ভারতবর্ষে তার ভবলীলা সংবরণ করে জার্মানিতে আবার পুনর্জন্ম লাভ করেছে। গেটে এবং কান্ট সাহিত্যের জগৎগুরু হলেও এ কথা নিঃসন্দেহে যে, বিশ্বমানবের মনের উপর আধুনিক জার্মান মনের প্রভাব যেমন অকারণ তেমনি মারাত্মক। কেননা জার্মান দর্শন অপর জাতির মনের আকাশ ঘুলিয়ে দেয়। জার্মান আত্মার অশেষ গুণের মধ্যে একটি হচ্ছে কুয়াশা সৃষ্টি করবার শক্তি, এবং সে কুয়াশার গতিরোধ করাও যেমন কঠিন, তার প্রকোপে মনের স্বাস্থ্য রক্ষা করাও তেমনি কঠিন। এ সত্য ফরাসি জাতি সর্বপ্রথম আবিষ্কার করে। সে সময় জার্মান আত্মা আমাদের ঘাড়ে চড়তে শুরু করে, ঠিক সেই সময় তা ফরাসিদের ঘাড় থেকে নেমে যেতে শুরু করে। আজ প্রায় 30 বছর পূর্বে তেইনের একটি ধনুর্ধর শিষ্য মরিস বাররে ল্যাটিন মনের উপর জার্মান মনের এই বিজাতীয় উপদ্রবের উচ্ছেদকল্পে লেখনী ধারণ করেন। যে পুস্তকে তিনি মনোজগতে জার্মান শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, সে পুস্তকের নাম আন্ডার দ্য আইস অব দ্য বারবারিয়ান্স। জার্মান জাতির আদিম বর্বরতা যে এ যুগে বৈজ্ঞানিক বর্বরতার আকার ধারণ করেছে, বর্তমান যুদ্ধের বহু পূর্বে তা ফরাসি মনীষীদের কাছে ধরা পড়ে, এবং তাও এক হিসেবে ভাষা সূত্রে। জার্মান সাহিত্যে ফরাসি পাঠকেরা হঠাৎ আবিষ্কার করেন যে জার্মান অভিধানে এমন একটি কথা আছে যা ফরাসি অভিধানে নেই, এবং সে হচ্ছে পরশ্রী কাতরতা। অপরপক্ষে জার্মান অভিধানে হিউম্যানিটি শব্দের সাক্ষাৎ অনুবীক্ষণের সাহায্যেও লাভ করা যায় না। মাতৃভাষা জাতির পৈতৃক প্রাণ রক্ষার পক্ষে যে কতদূর সহায়, তারই প্রমাণস্বরূপ ঈষৎ অবান্তর হলেও এ ব্যাপারের উল্লেখ করলুম। আমি ইতিপূর্বে বলেছি যে লোকভাষা, মৃত ভাষা এবং বিদেশি ভাষার অধীনতা পাশমোচন করতে পারলেও অক্লেশে সম্পূর্ণ আত্মপ্রতিষ্ঠ হতে পারে না।
মৌখিক ভাষা স্বরাজ্য লাভের তৃতীয় পরিপন্থী হচ্ছে পুঁথিগত কৃত্রিম ভাষা অর্থাৎ সাধু ভাষা। এ এ বিষয়ে এ প্রবন্ধে আমি বেশি বাক্য ব্যয় করতে চাইনি, কেননা ইতিপূর্বে এ বিষয়ে আমি বহু বক্তৃতা করেছি। সেসব কথার পুনরুক্তি করা এক্ষেত্রে আমার পক্ষে প্রিয় নয়, শ্রেয়ও নয়। তবে কথাটা একেবারে ছেঁটে দিলে এ প্রবন্ধের অঙ্গহানি হয়, এই কারণে সংক্ষেপে এ বিষয়ে আমার মত বিবৃত করতে বাধ্য হচ্ছি। মানুষের মৃত ভাষা ত্যাগ করে যখন প্রথমে লোকভাষা অর্থাৎ মৌখিক ভাষায় লিখতে আরম্ভ করে, তখন সেই মৃত ভাষার রচনা পদ্ধতির আদর্শেই রচনা করা তার পক্ষে স্বাভাবিক। এর উদাহরণও ইউরোপীয় সাহিত্যে পাওয়া যায়। পদে ও বাক্যে ল্যাটিনিজমের আমদানি ইংরেজি আদি গদ্য লেখকেরাও যথেষ্ট করেছিলেন, সুতরাং আমরাও যে তা করব সে তো নিতান্তই স্বাভাবিক। বাংলা গদ্যের বয়স সবে 100 বছর হলেও তা এক যুগ পিছনে ফেলে এখন দ্বিতীয় যুগে চলছে। প্রথম যুগে সংস্কৃত গদ্যের অনুকরণে এবং সংস্কৃত শব্দের উপকরণে বাংলা গদ্য লেখা হতো। যে যুগ চলছে তাতে বাংলা গদ্য গঠিত হয়েছে ইংরেজি বাক্যের অনুকরণে এবং সংস্কৃত শব্দের উপকরণে। আমার বিশ্বাস এখন আমরা তার তৃতীয় যুগের অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতার যুগের মুখে এসে পৌঁছেছি। আমার এই বিশ্বাস ভুল হতে পারে, কিন্তু একথা নিঃসন্দেহ যে পরভাষার অনুকরণে এবং উপকরণে যে লিখিত ভাষা গঠিত হয় সেই পুঁথিগত ভাষা অনেক অংশে নির্জীব। তারপর আরেকটি কথা আছে, যার জীবন আছে তার নিত্য নতুন বদল হয়। জীবন হচ্ছে একটি ধারাবাহিক পরিবর্তনের স্রোত মাত্র। সেই কারণেই জীবন্ত ভাষা ক্রম পরিবর্তনশীল এবং যুগে যুগে তার নতুন মূর্তি ধারণ করে। অপরপক্ষে লিখিত ভাষা অক্ষরের মধ্যে অক্ষয় হয়ে বসে থাকে। নৈসর্গিক কারণেই লিখিত ভাষার কাছ থেকে কথিত ভাষা কালবশে এতটা দূরে সরে যায় যে সেই দুই ভাষা প্রায় দুটি বিভিন্ন ভাষা হয়ে ওঠে। তখন মৃত ভাষার সঙ্গে জীবন্ত ভাষার সেই প্রাচীন বিবাদ আবার নতুন আকারে দেখা দেয়। কেননা পূর্বযুগের লিখিত ভাষা পরযুগের কাছে সম্পূর্ণ মৃত না হলেও অর্ধমৃত তো বটেই। মৃত ভাষার সঙ্গে জীবন্ত ভাষার বিরোধের চাইতে সাধু ভাষার সঙ্গে চলতি ভাষার কলহের কলরবটা কিছু বেশি, কেননা এ হচ্ছে জ্ঞাতি শত্রুতা। তাছাড়া লিখিত ভাষাই হচ্ছে সাহিত্য জগতে মৌখিক ভাষার যথার্থ শিক্ষাগুরু। সুতরাং মৌখিক ভাষার পক্ষে সাহিত্য রাজ্য অধিকার করবার প্রয়াসটা সত্য সত্যই শিষ্যের পক্ষে গুরুকে ছাড়িয়ে উঠবার চেষ্টা। এ অবস্থায় সাহিত্যের দ্রোণাচার্যরা যে সাহিত্যের একলব্যদের অঙ্গুলিচ্ছেদের আদেশ দিবেন তাতে আর আশ্চর্য কি। এতে অবশ্য ভয় পেলে স্বভাষাকে সরাট করে তোলা যাবে না। এ কথাটা শ্রুতিকটু হলেও সত্য যে গুরুভক্তি না থাকলে যেমন সনাতন বিদ্যা অর্জন করা যায় না, তেমনি গুরুমারা বিদ্যা না শিখলেও নতুন সাহিত্যের সর্জন করা যায় না। প্লেটো অ্যারিস্টটলের যুগ থেকে শুরু করে অদ্যাবধি সকল দেশে সকল যুগে সাহিত্যের ইতিহাস এই সত্যের পরিচয় দিয়ে আসছে। অতএব বইয়ের ভাষার সঙ্গে মুখের ভাষার যুদ্ধটা নিরর্থকও নয়, নিষ্ফলও নয়। মাতৃভাষার সঙ্গে জীবন্ত ভাষার, বিদেশি ভাষার সঙ্গে স্বদেশী ভাষার লড়াইও তো বইয়ের ভাষার সঙ্গে মুখের ভাষার জীবন সংগ্রাম, বই আর কিছু নয়। ইউরোপ হতে সংগৃহীত এই ইতিহাসের আলোক বঙ্গভাষার উপর ফেলে দেখা যাক আমাদের মাতৃভাষার বর্তমান অবস্থাটা কি। বঙ্গভাষার পুরাতত্ত্ব আমরা আজও পুরো জানি নে, কিন্তু বঙ্গ সাহিত্যের ইতিহাস আমাদের কাছে একেবারে অবিদিত নয়। এই ইতিহাসের দুটি সম্পূর্ণ পৃথক অধ্যায় আছে। আমাদের সাহিত্যের যে যুগ গত হয়েছে সেটিকে নবাবী যুগ এবং যে যুগ আগত হয়েছে সেটিকে সাহেবী যুগ বলা যায়। নবাবী যুগের সাহিত্যে ছড়া পাঁচালী, পদাবলী ও সংস্কৃত কাব্যের প্রাকৃত অনুবাদ ব্যতীত আর কিছুই পাওয়া যায় না। এক কথায় এ সাহিত্য হচ্ছে পদ্যে লেখা গান ও গল্পের সাহিত্য। কিন্তু নবাবী আমলে বাঙালি যে একমাত্র উদারণ্য ব্যতীত অপর কোনো বিষয়ে ভাবনা চিন্তা করেনি এ কথা সত্য নয়। সে যুগে এদেশে ধর্মশাস্ত্র ও ন্যায়শাস্ত্রের যথেষ্ট চর্চা ছিল। জনরব যে মনুসংহিতার মনার্থ মুক্তবলীর রচয়িতা কুল্লুক ভট্ট, তাহিরপুরের রাজবংশের এবং কুসুমাঞ্জলির প্রণেতা উদয়নাচার্য ভাদড়িকুলের আদিপুরুষ, এ প্রবাদ সত্য বলে গ্রাহ্য করে নেবার দিকে আমার মনের একটা স্বাভাবিক ঝোঁক আছে, কেননা আমি জাতিতে বারেন্দ্র ব্রাহ্মণ। তৎসত্ত্বেও প্রমাণের অসদ্ভাব হেতু এই কিংবদন্তিতে কোনরূপ আস্থা স্থাপন করা যায় না। কিন্তু বাঙালির হাতে যে একটা নব্য ন্যায় এবং একটি নব্যস্মৃতি গড়ে উঠেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বঙ্গদেশজাত এই সকল সংস্কৃত শাস্ত্রের মূল্য যে কি সে বিষয়ে মতামত প্রকাশ করবার অধিকার আমার নেই। সংস্কৃত শাস্ত্রে সুপণ্ডিত আমার জনক দ্রাবিড় বন্ধু বলেন যে বাংলার নব্য ন্যায় যে নব্য সে বিষয়ে সন্দেহ নাই, কিন্তু তা ন্যায় কি না সে বিষয়ে সন্দেহ আছে। অষ্টাদশ তত্ত্ব রচনা করে মধুসূদন অষ্টাদশ তত্ত্ব রচনা করে রঘুনন্দন বাঙালি জাতির উপকার কি অপকার করেছেন সে বিষয়ে যথেষ্ট মতভেদের অবসর আছে। কিন্তু এ সকল গ্রন্থই প্রমাণ যে নবাবী আমলেও বাঙালি জাতির বুদ্ধিবৃত্তি একেবারে ঘুমিয়ে পড়েনি এবং বাঙালি সমাজতত্ত্ব ও জ্ঞানতত্ত্ব সম্বন্ধে চিন্তা করতে বিচার করতে কখনোই ক্ষান্ত হয়নি। সে যুগে আমাদের জ্ঞান ও চিন্তার একমাত্র বাহন ছিল সংস্কৃত ভাষা, যেমন মধ্যযুগে ইউরোপে ছিল ল্যাটিন। সেকালে সেকালে বুদ্ধিবিদ্যার বিষয়ের উপর হস্তক্ষেপ করবার লোকভাষার কোনোই অধিকার ছিল না। সুতরাং ইংরেজ আসার পূর্বে এদেশে বাংলা ছিল মধ্যযুগের ইউরোপে যাকে বলতো একটি ভালগার টাং,
অর্থাৎ ইতর ভাষা। ইংরেজি আমলে বাংলা সাহিত্যে যথেষ্ট শ্রীবৃদ্ধি হয়েছে, কিন্তু আমাদের দর্শন বিজ্ঞানের বাহন আজ সংস্কৃতের পরিবর্তে ইংরেজি হয়েছে। কথাটা যে সত্য তার প্রমাণস্বরূপ দু একটি উদাহরণ দেওয়া যাক। স্যার জগদীশচন্দ্র বসু, ডাক্তার প্রফুল্লচন্দ্র রায় এবং ডাক্তার ব্রজেন্দ্রনাথ শীল প্রভৃতি দেশপূজ্য মনীষীগণ তাদের বৈজ্ঞানিক ও দার্শনিক গ্রন্থ সকল ইংরেজি ভাষাতেই রচনা করেন। অর্থাৎ লাইবনিৎসের যুগে জার্মান ভাষার যে অবস্থা ছিল, আজ এই বিংশ শতাব্দীতে বাংলা ভাষা ঠিক সেই অবস্থাতেই আছে। সাহিত্যের স্কুলে আজও তা প্রমোশন পায়নি, তার ইতরতার কলঙ্ক আজও ঘোচেনি। বলা বাহুল্য, বঙ্গসাহিত্য যতদিন কেবলমাত্র গল্প ও গানের গণ্ডির ভিতর আটকে থাকবে, ততদিন শিক্ষিত সমাজে বঙ্গভাষা যথার্থ প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। কেননা শ্রেষ্ঠ কাব্য সাহিত্যের মুকুটমণি হলেও সস্তা কথা ও গাথা নিতান্তই অকিঞ্চিৎকর পদার্থ। নিকৃষ্ট কাব্য সাহিত্যের পরিমাণ বৃদ্ধি হওয়াতে কোনো সাহিত্যেরই গৌরব বৃদ্ধি হয় না, এবং অক্ষম হস্তের অযত্নপ্রসূত গান ও গল্প প্রায়ই উৎকৃষ্ট হয় না। কেননা যথার্থ কাব্য সৃষ্টির জন্য চাই স্রষ্টার প্রাক্তন সংস্কার এবং অসামান্য প্রতিভা। এবং সকলেই অবগত আছেন যে প্রতিভাশালী লেখক এবেলা ওবেলা হাটে বাজারে মেলে না। হালে বঙ্গ সাহিত্যের একটি নতুন চাল দেখে আমি ঈষৎ ভীত হয়ে পড়েছি। সম্প্রতি আমাদের সাহিত্যে রসমাহাত্ম্য কীর্তন ও রসতত্ত্ব বিচারের বেজায় ধুম পড়ে গেছে। এতে অবশ্য ভয়ের কোনো কারণ থাকতো না, যদি না সাহিত্যে রসের লোভে তার সারের দিকটা উপেক্ষা করবার একটা সম্ভাবনা এসে পড়ত। কদলী বৃক্ষের অন্তরে সার নেই, আছে কেবল রস। সে কারণে আমরা যদি বঙ্গ সাহিত্যে সেই নিটোল সুগোল মসৃণ চিক্কণ নধর সরস বৃক্ষের চাষের প্রশ্রয় দেই, তাহলে বঙ্গ সরস্বতীর কপালে নিশ্চয়ই শুধু কদলী ভক্ষণই লেখা আছে। এ স্থলে আমি সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে ভাষার উৎপত্তি কর্মে আর তার পরিণতি জ্ঞানে। ভাষা ব্যতীত মানুষের চিন্তা প্রকাশ করবার অপর কোনো উপায় নেই। অপরপক্ষে আমরা যাকে বলি রস আর ইংরেজরা ইমোশন, সে বস্তু প্রকাশ করবার নানা উপায় আছে, যথা স্বেদ, কম্প, মূর্ছা, বেপথু, শীৎকার, চিৎকার প্রভৃতি। সুতরাং একথা নির্ভয়ে বলা যেতে পারে যে জ্ঞান ও চিন্তার বাহন হয়েই ভাষা তার স্বরূপ ও স্বরাজ্য লাভ করে। সাহিত্যের শীর্ষস্থান অধিকার করে কাব্য, কেননা একমাত্র কাব্যেই জ্ঞানের ভাষা, কর্মের ভাষা ও ভক্তির ভাষা, এ ত্রিধারার ত্রিবেণী সঙ্গম হয়। তিনি যথার্থ কবিপদবাচ্য, যার হৃদয় রসের সঙ্গে বহুল পরিমাণে জ্ঞানের সার, যার বুকের রক্তের সঙ্গে অনেকখানি মনের ধাতু অবিচ্ছেদ্যভাবে মিশ্রিত থাকে। সত্য ও সুন্দর যে কারো কারো হাতে একই বস্তু হয়ে ওঠে, তার জাজ্বল্য প্রমাণ কালিদাস, শেক্সপিয়র, দান্তে, মিল্টন, গেটে, রবীন্দ্রনাথ প্রভৃতি মহাকবিদের কাব্য। সুতরাং বঙ্গ সাহিত্যের বর্তমান অজ্ঞান অবস্থা আমাদের কাছে মোটেই সন্তোষজনক নয়। বঙ্গ সরস্বতী কালে যে আমাদের মনোজগতের অধিষ্ঠাত্রী দেবতা হবেন, এ দুরাশাই আমাদের উচ্চ আশা। অতএব কি অবস্থায় এবং কি কারণে লোকভাষা পরবশ হয়ে পড়ে, আর কি ব্যবস্থায় এবং কি উপায়ে তা আত্মবশ হয়ে ওঠে, তারও কিঞ্চিত আলোচনা করা দরকার। অবস্থা বুঝলে তার ব্যবস্থা করা সহজ। মাতৃভাষাকে স্বপ্রতিষ্ঠ করবার লোভ যে আমরা কিছুতেই সংবরণ করতে পারি না, তার কারণ আমরা জানি যে সর্বম আত্মবশং সুখম আর সর্বং পরবশং দুঃখম। জীবন্ত ভাষার উপর মৃত ভাষার প্রভুত্বের কারণ নির্ণয় করবার জন্য ল্যাটিনের উদাহরণ নেওয়া যাক। পুরাকালে ল্যাটিন যে ইউরোপের পশ্চিম ভাগের উপর একাধিপত্য করেছিল, তার কারণ সেকালে ল্যাটিন ছিল সে ভূভাগের রাজভাষা। গ্রিক ভাষা সে যুগে রোমানদের বিদ্যাশিখার ভাষা হলেও সে ভাষা রাজভাষা নয় বলে রোমের অধীনস্থ অপর দেশ সকলে তা অপরিচিত ছিল। তবে রোমান সাম্রাজ্যের ধ্বংসের পরও ল্যাটিন যে আর 1000 বছর ধরে ইউরোপে নির্বিবাদে প্রভুত্ব করে, তার কারণ রোম তার রাজত্ব হারিয়ে স্বর্গত্ব লাভ করলো। যে রোম ছিল প্রাচীন যুগের কর্মরাজ্যের কেন্দ্র, সেই রোম হয়ে উঠল মধ্যযুগের ধর্মরাজ্যের ইটার্নাল সিটি, অর্থাৎ অমরাপুরী। এক কথায়, রোমানরা খ্রিস্ট ধর্ম অবলম্বন করার পর ল্যাটিন হলো দেবভাষা। কোনো বিশেষ ধর্মের ভাষা, অর্থাৎ যোজন যাজনে, ধ্যান ধারণা, উপাসনা, আরাধনা, তন্ত্রমন্ত্র, স্তব স্তোত্রের ভাষা সেই ধর্মাবলম্বী লৌকিক মনের অলৌকিক শ্রদ্ধা ও ভক্তি আকর্ষণ করে। বিশেষত সে ভাষার অর্থ যদি জনগণের জানা না থাকে। এ সত্য তো জগৎ বিখ্যাত। ল্যাটিনের প্রতাপ ইউরোপে আজও অক্ষুণ্ণ থাকিত, যদি না রেনেসাঁস এবং রিফরমেশন ইউরোপের মনকে রোমান চার্চের একান্ত বশ্যতা থেকে মুক্ত করত। মধ্যযুগের শেষ ভাগে গ্রিক সাহিত্যের আবিষ্কারের সঙ্গে সঙ্গে ইউরোপ মানুষের স্বাধীনচেতা ও স্বোপার্জিত জ্ঞানের সাক্ষাৎ লাভ করলে। এর ফলে রোমের ধর্মমন্দিরের অটল ভিত টলটলায়মান হলো, এবং সেই সঙ্গে ল্যাটিন ভাষারও দৈবশক্তি লোপ পাবার উপক্রম হলো। গ্রিক ভাষার প্রভূত ঐশ্বর্য ও অপূর্ব সৌন্দর্যের তুলনায় ল্যাটিন ভাষা ইউরোপের শিক্ষিত সম্প্রদায়ের চোখে ক্ষীণসত্ত্ব ও হীনপ্রভ হয়ে পড়ল, এবং এই গ্রিক সাহিত্যের চর্চায় সে যুগের মনীষীগণ
নতুন দর্শন বিজ্ঞানের সৃষ্টি করতে ব্যগ্র হলেন। কিন্তু স্বাধীন চিন্তা প্রসূত দর্শন বিজ্ঞান সুপ্রতিষ্ঠিত ধর্মতন্ত্রকে বিচলিত করতে পারলেও বিপর্যস্ত করতে পারে না। এক ধর্মমতের স্থান অধিকার করতে পারে শুধু আরেক ধর্মমত। তাই লুথারের প্রবর্তিত রিফরমেশনই জার্মানিক ভাষাসমূহকে ল্যাটিনের অধীনতা থেকে যথার্থ মুক্তি দান করলে। লুথার যেদিন জার্মানির লোকভাষার বাইবেলের অনুবাদ করলেন, সেই দিনই জার্মান সাহিত্যের পাকা বুনিয়াদের পত্তন হলো। ভাষার সঙ্গে ধর্মের সম্পর্ক যে অতি ঘনিষ্ঠ, এই সত্য সকলের নিকট সুস্পষ্ট না হলেও নিঃসন্দেহ। মানুষের মনের বাইরে ভাষা নেই এবং ভাষার বাইরেও মন নেই। ভাষা ও মন হচ্ছে একই বস্তুর অন্তর ও বাহির। সুতরাং ধর্মমত ভাষান্তরিত হলে রূপান্তরিত হতে বাধ্য। একটি উদাহরণ নেওয়া যাক। ইউরোপে খ্রিস্ট ধর্ম অবলম্বন করবার অব্যবহিত কাল পরেই সে দেশে দুটি সম্পূর্ণ পৃথক খ্রিস্ট সংঘের সৃষ্টি হলো, একটি রোমে আর একটি কনস্টান্টিনোপলে। রোমান সাম্রাজ্য তার অধঃপতনের মুখে যে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছিল, খ্রিস্ট ধর্ম তার অভ্যুত্থানের মুখে ঠিক সেই দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ল। এর মূল কারণ যে ভাষার পার্থক্য, তার পরিচয় এ দুটি সংঘের নামেই পাওয়া যায়। একটির নাম গ্রিক চার্চ, অপরটির রোমান। নিউ টেস্টামেন্টে যদি গ্রিক অর্থাৎ ইউরোপের ভাষায় লেখা না হতো, তাহলে এশিয়ার ধর্ম ইউরোপে গ্রাহ্য হতো কিনা সে বিষয়েও আমার সন্দেহ আছে। ভাষার শক্তিতে আমি এতটাই বিশ্বাস করি। এদেশের বৌদ্ধ ধর্ম যে দুটি ভাষায় বিভক্ত হয়ে পড়েছিল, তার মূলেও ছিল ওই ভাষার পার্থক্য। মহাযানের ভাষা সংস্কৃত এবং হীনযানের পালি। অপরপক্ষে পৃথিবীতে যখন কোনো নতুন ধর্মমত জন্ম লাভ করে, তখন তার বাহন হয় একটি নতুন ভাষা। বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল পালিতে এবং জৈন ধর্ম মাগধী প্রাকৃতে। সুতরাং লুথার যখন খ্রিস্ট ধর্মের নতুন সংস্করণ প্রকাশ করলেন, তখন তাকে ল্যাটিন ত্যাগ করে জার্মান ভাষারই আশ্রয় নিতে হলো। তিনি এ উপায় অবলম্বন না করলে প্রোটেস্ট্যান্টিজম ইউরোপে একটি স্বতন্ত্র ধর্ম হিসেবে কখনোই প্রতিষ্ঠা লাভ করতে পারত না। তার প্রমাণ, ল্যাটিনের অপভ্রংশ যাদের মাতৃভাষা, ইউরোপের সেই সকল জাতি আজও রোমান ক্যাথলিক। রোমান ভাষাই রোমান চার্চের সঙ্গে তাদের মনের প্রধান যোগসূত্র। অপরপক্ষে যে সকল জাতির ভাষা জার্মানিক, সেই সকল জাতি প্রোটেস্ট্যান্ট। একই কারণে বাংলা সংস্কৃতির প্রভুত্ব হতে মুক্তি লাভ করেছে। চৈতন্যদেবের আবির্ভাবের পরেই বাংলা সাহিত্যের প্রকৃত অভ্যুদয়ের সূত্রপাত হয়েছে। মহাপ্রভু যেদিন ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে বৈষ্ণব ধর্মের জ্ঞান ও কর্মের উপরে ভক্তির প্রাধান্য প্রচার করতে উদ্যত হলেন, সেদিন তাকে সংস্কৃত ত্যাগ করে বাংলার আশ্রয় নিতে হলো। চৈতন্যের ধর্ম সংস্কারকে বাংলার রিফরমেশন বলা অসঙ্গত নয়। তারপর এসেছে আমাদের রেনেসাঁস। ইউরোপ একদিন যেমন করে গ্রিক সাহিত্য আবিষ্কার করে ল্যাটিন ভাষার একাধিপত্য থেকে মুক্তি লাভ করে, আমরাও তেমনি ইংরেজি সাহিত্য আবিষ্কার করে সংস্কৃত ভাষার একাধিপত্য হতে মুক্তি লাভ করেছি, এবং সেই একই কারণে। পশ্চিম ইউরোপে গ্রিক ধর্মের নয়, বিদ্যাশিক্ষার ভাষা বলেই গ্রাহ্য হয়েছিল। আমাদের কাছেও ইংরেজি তেমন ধর্মের নয়, বিদ্যাশিক্ষার ভাষা বলেই গ্রাহ্য হয়েছে। ল্যাটিন অবশ্য তাই বলে ইউরোপে বাতিল হয়ে যায়নি। সে ভাষার অধ্যয়ন অধ্যাপনা আজও সে দেশে সজোরে চলছে, কিন্তু সে বিদ্যাশিক্ষার ভাষা হিসেবে। অবশ্য রোমান ক্যাথলিক জাতির কাছে সে ভাষা আজও কতক পরিমাণে ধর্মের ভাষা বলে মান্য, কিন্তু প্রধানত বিদ্যাশিক্ষার ভাষা বলেই গণ্য। আমাদের বাঙালিদের কাছে সংস্কৃত আজকের দিনে ওই হিসাবেও গণ্য ও মান্য। অতএব দেখা গেল যে পরভাষা তা মৃতই হোক আর বিদেশীই হোক, লোকভাষার উপর প্রভুত্ব করে এই গুণে যে তা জ্ঞান বিজ্ঞানের ভাষা, এক কথায় বিদ্যা শিক্ষার ভাষা। বলা বাহুল্য, ধর্মের ভাষাও আসলে বিদ্যার ভাষা। অপর বিদ্যার সঙ্গে এ বিদ্যার প্রভেদ এই যে, তা অপরা বিদ্যা নয়, তা হচ্ছে থিওলজি অর্থাৎ ব্রহ্মবিদ্যা। এই গুণে ইংরেজি আজ বাংলার উপর প্রভুত্ব করছে। এই প্রভুত্ব হতে মুক্তি লাভ করবার একমাত্র উপায় হচ্ছে বাংলাকে বিদ্যা শিক্ষার ভাষা, অধ্যয়ন অধ্যাপনার ভাষা, এক কথায় বিদ্যালয়ের ভাষা করে তোলা। আমাদের উচ্চ আশা এই যে, ভবিষ্যতে বাংলা উচ্চশিক্ষার ভাষা হবে। শুধু বাল্য বিদ্যালয় নয়, বিশ্ববিদ্যালয়েও এ ভাষা পাবে প্রথম আসন এবং ইংরেজি দ্বিতীয় আসন গ্রহণ করবে। যতদিন বাংলা হয় বিদ্যালয়ের বহির্ভূত হয়ে থাকবে, নয় ইংরেজির অনুচর কিংবা পার্শ্বচর হিসেবে সেখানে স্থান পাবে, ততদিন বাংলা সাহিত্য সর্বাঙ্গ সুন্দর ও সর্বশক্তিশালী হিসেবে গড়ে উঠবে না, এবং বাঙালির প্রতিভাও ততদিন পূর্ণ বিকাশ লাভ করবার পূর্ণ সুযোগ পাবে না। সাহিত্যেই জাতীয় মনের প্রকাশ, অতএব সাহিত্যের ঐশ্বর্যেই জাতীয় মনের ঐশ্বর্যের পরিচয়। আমি পূর্বেই বলেছি, ভাষা ও মন একই বস্তুর এপিঠ আর ওপিঠ। বাংলা ভাষাকে বিদ্যালয়ের ভাষা করে তোলার পথে কত এবং কি গুরুতর বাধা আছে, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। তৎসত্ত্বেও আমি বলি, সে সকল বাধা আমাদের অতিক্রম করতেই হবে, নচেত বাঙালির মন চিরকাল অর্ধপক্ষ অবস্থাতেই থেকে যাবে। বঙ্গ সাহিত্যের গুরুগম্ভীর প্রবন্ধ নিবন্ধাদি পাঠ করলেই দেখা যায় যে, সে সকল রচনা কোনো অংশে পাকা আর কোনো অংশে কাঁচা। এসব লেখার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের উত্তরপত্রের একটা পারিবারিক সাদৃশ্য আছে। পঠিত পুস্তকের স্মৃতি লেখকদের যেখানে অক্ষুণ্ণ সেখানে লেখা পাকা, আর যেখানে ক্ষুণ্ণ সেখানে কাঁচা।
রবীন্দ্রনাথের কাব্যে যে মনের পরিচয় পেয়ে ইউরোপ যুগপৎ বিস্মিত ও মুগ্ধ হয়ে গিয়েছে, সেই পক্ষ কষায় মন আমাদের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে একান্ত দুর্লভ। এর কারণ আমাদের মনকে দিবারাত্র পরভাষার জাগ দিয়ে অকালপক্ষ করে তোলা হচ্ছে। বিদ্যালয়ের ভাষা না হলে আমাদের ভাষা যে তার পূর্ণশ্রী পূর্ণ শক্তি লাভ করবে না, এ কথাও যেমন সত্য, অপরপক্ষে আমাদের সাহিত্য জ্ঞান বিজ্ঞানের সাহিত্য না হলেও যে তা বিদ্যালয়ে গ্রাহ্য হবে না, এ কথাও তেমনি সত্য। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের পত্র সূচনায় লিখেছেন, এদিকে কোনো সুশিক্ষিত বাঙালিকে যদি জিজ্ঞাসা করা যায়, মহাশয় আপনি বাঙালি, বাংলা গ্রন্থ বা পত্রাদিতে আপনি এত হতাদর কেন? তিনি উত্তর করেন, কোন বাংলা গ্রন্থে বা পত্রে আদর করিব? পাঠ্য রচনা পাইলে অবশ্য পড়ি। আমরা মুক্তকণ্ঠে স্বীকার করি যে এ কথার উত্তর নাই। আজকের দিনে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষেরা যদি আমাদের ঐরূপ প্রশ্ন করেন, তাহলে আমাদেরও মুক্তকণ্ঠে না হোক রুদ্ধকণ্ঠে স্বীকার করতে হবে যে সে প্রশ্নের উত্তর নেই। তবে আমাদের এক্ষেত্রে কর্তব্য যে কি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলা ভাষা বাংলা ভাষায় আমাদের বিদ্যার সহিত সাহিত্য গড়ে তুলতে হবে এবং সেজন্য বহু শিক্ষিত লোককে কায়মনোবাক্যে বহুদিন ধরে পরিশ্রম করতে হবে। ইতিমধ্যেই আমাদের মধ্যে কেউ কেউ মাতৃভাষাতেই ইতিহাস এবং দার্শনিক ও বৈজ্ঞানিক প্রবন্ধ সকল রচনা করতে প্রবৃত্ত হয়েছেন, কিন্তু সে সাহিত্যের যে তেমন কিছু গৌরব কিংবা সৌরভ নেই। তার কারণ একদিকে ইংরেজি ভাবের আর একদিকে সংস্কৃত ভাষার চাপের মধ্যে পড়ে আমরা অকুণ্ঠিত চিত্তে ভাবতেও পারিনে, মুক্ত হস্তে লিখতেও পারিনে। উপসংহারে আমার বক্তব্য এই যে, মৃতভাষা ও পরভাষার প্রভুত্ব থেকে মাতৃভাষাকে আমি মুক্ত করতে চাই বলে এ ভুল যেন কেউ না করেন যে আমি সংস্কৃত ও ইংরেজির পঠন পাঠন বন্ধ করে দিতে চাই। আমার বিশ্বাস, তা করলে বঙ্গ সাহিত্যে ইভলিউশন হওয়া দূরে থাক, একটা বিষম ও সম্ভবত ভীষণ রিভার্সন এসে পড়বে। সংস্কৃত ও ইংরেজি সাহিত্যের চর্চা থেকেই আমরা সেই মনের বল ও হাতের কৌশল লাভ করব, যা আমাদের সাহিত্যের মুক্তির কারণ হবে। বর্তমানে ইউরোপের সকল ভাষাই গ্রিক ল্যাটিনের অধীনতা হতে মুক্তি লাভ করেছে, কিন্তু তাই বলে সে দেশে গ্রিক ল্যাটিনের অধ্যয়ন অধ্যাপনা বন্ধ হয়নি। বরং সাহিত্য রাজ্যে ইউরোপের এই স্বদেশী যুগে উপরোক্ত দুটি ক্লাসিকের চর্চা যত গভীর ও বিস্তৃত হয়েছে, ক্লাসিক শাসিত যুগে তার শিগগির হয়নি। যদি জিজ্ঞাসা করা যায় যে ক্লাসিক চর্চা করবার সার্থকতা কি, তাহলে সে দেশের কাব্যরসের রসিক উত্তর দেবেন যে ওই দুটি প্রাচীন ভাষায় যে কাব্যামৃত সঞ্চিত হয়েছে তার রসাস্বাদন না করলে মানবজন্ম বিফল হয়। দার্শনিক বলবেন মনের উদারতা ও হৃদয়ের গভীরতা লাভ করবার জন্য অতীতের সাহিত্যের পরিচয় লাভ করা একান্ত প্রয়োজন। বৈজ্ঞানিক প্রমাণ করতে উদ্যত হবেন যে অতীতের সভ্যতার সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধে পরিচয় না থাকলে আমরা বর্তমান সভ্যতার যথার্থ প্রকৃতি ও মতিগতির পরিচয় পাব না, কেননা বর্তমান ক্রমগঠিত হয়েছে অতীতের গর্ভে। এবং আর্টিস্ট দেখিয়ে দেবেন যে ক্লাসিক সাহিত্যের এমন একটি গুণ আছে যা বর্তমান সাহিত্যে পাওয়া দুর্ঘট, এবং সে গুণের নাম হচ্ছে আভিজাত্য। এ সকল উক্তিই সত্য। সুতরাং সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যের সম্যক চর্চা আমাদের চিরদিনই করতে হবে। বলা বাহুল্য, পৃথিবীর অসংখ্য মৃত ভাষার মধ্যে গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত এই তিনটি আর্য ভাষাই ক্লাসিক, অপর কোনোটি নয়। এ স্থানে একটি কথার উল্লেখ করা দরকার। অলঙ্কার শাস্ত্রের ভাষায় বলতে গেলে ইউরোপে গ্রিক ল্যাটিনের বাণী সেকালে ছিল প্রভু সম্মিত, একালে তা হয়েছে সুহৃদ সম্মিত। অর্থাৎ আগে যা ছিল বেদবাক্য, এখন তা হয়েছে ন্যায় কথা। আশা করি কালে সংস্কৃত সরস্বতীর বাণীও আমাদের কাছে তার প্রভু সম্মিত চরিত্র হারিয়ে সুহৃদ সম্মিত হয়ে উঠবে, তা যে দূর ভবিষ্যতেও কান্তাবাণী হয়ে উঠবে, সে ভয় পাবার কোনো কারণ নেই। এই তিনটি ক্লাসিকের মহাগুণ এই যে তারা প্রত্যেকটি পুরুষালী সাহিত্য, মেয়েলি নয়। সে সাহিত্য আধো আধো ভাস কিংবা গদগদ ভাসের স্থান নেই। সে সাহিত্য যেখানে কোমল সেখানে দুর্বল নয়, সেখানে সানুরাগ সেখানে সানুরাগ সেখানে সানুনাসিক নয়। এ কারণেই সংস্কৃতের চর্চা আমাদের পক্ষে অত্যাবশ্যক এবং অবশ্য কর্তব্য, কেননা বাংলার বাণীর কান্তাসম্মিত হয়ে পড়বার দিকে একটা স্বাভাবিক ঝোঁক এবং রোখ আছে। আজকের দিনে ইউরোপের কোনো ভাষাই অপর কোনো ভাষার আওতায় পড়ে নেই। সে সে ভূভাগে এখন সবাই স্বাধীন, সবাই প্রধান। অথচ সে দেশের শিক্ষিত সম্প্রদায় এই জাতিস্বাতন্ত্র্যের যুগেও স্বদেশী ভাষা ব্যতীত আরও অন্তত দুটি তিনটি বিদেশি ভাষা সাগ্রহে এবং সানন্দে শিক্ষা করেন। এর কারণ কি? এর কারণ সভ্য জগতের এ জ্ঞান জন্মেছে যে মানুষের মনোজগৎ কেউ আর এক হাতে গড়েনি, এর ভিতর নানা যুগের নানা দেশের হাত আছে। সে কারণ বিদেশি ভাষা ও বিদেশি সাহিত্যের চর্চা ছেড়ে দিলে মানুষের মনোরাজ্যে একঘরে এবং কোনো হয়ে পড়তে হয়। একমাত্র জাতীয় সাহিত্যের চর্চায় মানুষের মন জাতীয় ভাবের গণ্ডির মধ্যেই থেকে যায়, এবং এ বিষয়ে বোধ হয় দ্বিমত নেই যে মনোরাজ্যে কূপমণ্ডূক হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয়। সে কূপের পরিসর যতই প্রশস্ত ও তার গভীরতা যতই অগাধ হোক না কেন,
এবং এ কথাও অস্বীকার করবার জো নেই যে যে জাতি মনে যতই বড় হোক না কেন তার মনের মধ্যে একটা বিশেষ রকম সংকীর্ণতা আছে এবং তার মনের ঘরের দেওয়াল ভাঙবার জন্য বিদেশি মনের ধাক্কা চাই। বিদেশির প্রতি অবজ্ঞা বিদেশি মনের অজ্ঞতা থেকেই জন্ম লাভ করে এবং এই সূত্রে জাতির প্রতি জাতির দেশ হিংসাও প্রশ্রয় পায়। অপরের মনের সম্পর্কে এলে তার সঙ্গে মনের মিল হওয়াটা মানুষের পক্ষে স্বাভাবিক, কেননা তখন দেখা যায় যে অপর জাতির লোকেরাও আসলে মানুষ এবং অনেকটা আমাদের মতোই মানুষ। সুতরাং বিদেশি সাহিত্যের চর্চায় শুধু আমাদের মন নয়, হৃদয়ও উদারতা লাভ করে। আমরা শুধু মানসিক নয়, নৈতিক উন্নতিও লাভ করি। অতএব মনোজগতে যথার্থ মুক্তি লাভ করতে হলে আমাদের পক্ষে বিশ্বমানবের মনের সংস্পর্শে আসা দরকার। সত্য কথা এই যে মনোজগতে বৈচিত্র্য থাকলেও কোনো দেশভেদ নেই। আমরা আমাদের মন গড়া বেড়া দিয়ে তার মন গড়া ভাগ বাটোয়ারা করি। সত্যের আলোকে এসব অলীক প্রাচীর কুয়াশার মতো মিলিয়ে যায়। এ কথা আমি বিশ্বাস করি বলে আমার মতে আমাদের পক্ষে শুধু ইংরেজি নয়, সেই সঙ্গে ফরাসি এবং জার্মানও শেখা দরকার। ইংরেজি ভাষা অবশ্য সমগ্র ইউরোপের সমস্ত জ্ঞান ও চিন্তা আমাদের মনের ঘরে পৌঁছে দিচ্ছে, কিন্তু অনুবাদের মারফত সাহিত্য পড়া গ্রামোফোনের মারফত গান শোনার মতো। অর্থাৎ ও উপায়ে মানুষের প্রাণের কথা আমাদের কানে যন্ত্রধ্বনির আকারে এসে পৌঁছায়। সে যাই হোক, আজকের দিনে ইংরেজির চর্চা ত্যাগ করলে বিশ্বমানবের বিদ্যালয়ের প্রবেশদ্বার সহজে বন্ধ করে দেওয়া হবে। বাংলা আমাদের শিক্ষার প্রধান ভাষা হলে ইংরেজি বাণী আর প্রভুসম্মত থাকবে না, সুহৃদসম্মিত হয়ে উঠবে। প্রভু তখন যথাযথ সখা হয়ে উঠবে। আর একটি কথা বলেই আমার প্রবন্ধ শেষ করব। আজকের দিনে ভারতবাসীর মুখে স্বরাজ ছাড়া অপর কোনো কথা নেই। দেশের স্বরাজ্য পরের কাছে হাত পেতে পাওয়া যায় কিনা জানি না। দেশের স্বরাজ পরের কাছে হাত পেতে পাওয়া যায় কি যায় না তা আমি বলতে পারি নে, কিন্তু একথা আমি খুব জোরের সঙ্গে বলতে পারি যে মনের স্বরাজ নিজ হাতে গড়ে তুলতে হয়। তারপর দেশের স্বরাজ ইংরেজি ভাষার প্রতাপে লাভ করা গেলেও মনের স্বরাজ্য একমাত্র স্বভাষার প্রসাদেই লাভ করা যায়। সুতরাং সাহিত্য চর্চা আমাদের পক্ষে একটা শখ নয়, জাতীয় জীবন গঠনের সর্বশ্রেষ্ঠ উপায়। কেননা এক্ষেত্রে যা কিছু গড়ে উঠবে তার মূলে থাকবে জাতীয় আত্মা এবং জাতীয় কৃতিত্ব। এক জাতের বুদ্ধিমান লোক আছেন যারা বলেন যে আমাদের পক্ষে একটা বড় সাহিত্য গড়ে তোলবার চেষ্টাটা সম্পূর্ণ বৃথা। তাদের মতে সাহিত্যের অভ্যুদয় জাতীয় অভ্যুদয়কে অনুসরণ করে এবং নিজের মতের সপক্ষে তারা পেরিক্লিসের এথেন্স, অগাস্টাসের রোম, এলিজাবেথের ইংল্যান্ড এবং চতুর্দশ লুইয়ের ফ্রান্সের নজির দেখান। এ মত গ্রাহ্য করবার অর্থ আত্মার উপর বাহ্যবস্তুর শক্তির প্রাধান্য স্বীকার করা, কিন্তু অদৃষ্টবাদ মানুষের পুরস্কারকে খর্ব করে, অতএব বিজ্ঞান সম্মত হলেও তা অগ্রাহ্য। সুখের বিষয় এ মত মেনে নেবার কোনো বৈজ্ঞানিক কারণ নেই। যদি সাহিত্যের অভ্যুদয় একমাত্র রাষ্ট্রশক্তির উপর নির্ভর করত, তাহলে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে জার্মানিতে এমন অপূর্ব সাহিত্যের সৃষ্টি হতো না, কারণ সে যুগে জার্মানির রাষ্ট্রীয় শক্তি শূন্যের কোঠায় গিয়ে পড়েছিল। নেপোলিয়ন যেদিন সমবেত জার্মান জাতিকে পদদলিত করে জেনা নগরে প্রবেশ করেন, সেদিন সে নগরে গেটে ও হেগেল উভয়ই উপস্থিত ছিলেন এবং সম্ভবত এদের একজন কাব্যের আর একজন দর্শনের ধ্যানে মগ্ন ছিলেন। কেননা বিজয়ী ফরাসিদের তোপের গর্জন যে এদের যোগনিদ্রা ভঙ্গ করেছিল এ কথা ইতিহাসে লেখে না। আর এ যুগে জার্মান জাতি সাংসারিক হিসেবে অপূর্ব অভ্যুদয় লাভ করেছে, কিন্তু জার্মান সাহিত্য সে অভ্যুদয়ের অনুসরণ করেনি। বরং সত্য কথা এই যে সে দেশে লক্ষ্মীর আস্ফালনে সরস্বতী পৃষ্ঠভঙ্গ দিয়েছেন। আসল ঘটনা এই যে যুগ বিশেষে দেশ বিশেষের জাতীয় আত্মা যখন সজ্ঞান ও সক্রিয় হয়ে ওঠে, তখন কি সাহিত্য কি সমাজ সবই এক নতুন শক্তি লাভ করে, এক নতুন মূর্তির ধারণ করে। তখন জাতির আত্মশক্তি নানা দিকে নানা ক্ষেত্রে বিকশিত ও প্রস্ফুটিত হয়ে ওঠে। পেরিক্লিসের এথেন্স প্রভৃতি এই সত্যের নিদর্শন। কিন্তু এমন হওয়া আশ্চর্য নয় যে জাতীয় আত্মা প্রবুদ্ধ হয়ে উঠলেও অবস্থার গুণে বা দোষে তা বিশেষ একটি দিকেই মাথা তুলতে পারে, হয় সাহিত্যের দিকে, নয় শিল্প বাণিজ্যের দিকে। সুতরাং জাতি হিসেবে আমরা শক্তিশালী নই বলে আমাদের সাহিত্য সৃষ্টির চেষ্টা যে বিড়ম্বনা তা হতেই পারে না। তাছাড়া সাহিত্যের প্রধান কাজই যখন জাতীয় আত্মাকে প্রবুদ্ধ করা, তখন তার অবসর চিরকালই আছে। আমার শেষ কথা এই যে বাঙালির ভবিষ্যৎ ও বাঙালির ভবিষ্যৎ মূলে একই বস্তু। বাংলার ভবিষ্যৎ ও বাঙালির ভবিষ্যৎ মূলে একই বস্তু। অগ্রহায়ণ 1324।